নিজের মেয়েকে যে একটু আদর করব তারও উপায় নেই। সতীনের মেয়েকে নিয়ে আদিক্ষেতা করতে হচ্ছে। ও বাবা, এসব আর ভালো লাগে না। কবে যে এই আপদের হাত থেকে রক্ষা পাবো। টোনা আবার এই মা মরা মেয়ের নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। আমাকে যে করেই হোক সেই সম্পত্তি আমার মেয়ের নামে করতেই হবে। আমি কালই গুরুমাতার কাছে যাব, আর গুরুমাতাকে গিয়ে সব কথা খুলে বলবো। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি গুরুমাতার কাছে যায় আর গুরুমাতাকে সব কথা খুলে বলে। আর সব শুনে গুরুমাতা বলতে থাকে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। তুই একটা কাজ কর, তুই এখান থেকে পশ্চিমে যাবি, আর পশ্চিম দিকে যেতে যেতে তুই একটা বড় বটগাছ দেখতে পাবি। সেই বটগাছে আছে এক বিষাক্ত সাপ। সেই সাপকে তুই সব কথা খুলে বলবি, তারপর যা করার ওই সাপ করবে, তোকে কিছুই করতে হবে না। ঠিক আছে গুরুমাতা, আমি এক্ষুনি ওই সাপের কাছে যাচ্ছি। এ কথা বলে টুনি গুরুমাতাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর উঠতে উঠতে টুনি সেই বট গাছে থাকা বিষাক্ত সাপের কাছে যায় আর বিষাক্ত সাপকে সব কথা খুলে বলে। তুই কোনো চিন্তা করিস না, তুই এখান থেকে বাড়িতে চলে যা, আর যা করার আমি আজ রাতেই করব। ঠিক আছে সাপ, এবার তবে আমি বাড়িতে চলে যাচ্ছি। এরপর টুনি বাড়িতে চলে যায় আর এভাবে রাত হয়ে আসে আর সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সেই বিষাক্ত সাপটি টুকির ঘরে চলে আসে আর টুকিকে ছোবল মেরে সেখান থেকে চলে যায়। আর রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর পরের দিন সকালে টোনা টুকির ঘরে গিয়ে দেখে টুকির পুরো শরীর নীল হয়ে গেছে। একে মা টুকি, তোর কি হয়েছে? তুই এভাবে বিছানায় শুয়ে আছিস কেন? আর তোর পুরো শরীর নীল হলো কি করে বল? কি হয়েছে টোনা, তুমি এভাবে চিৎকার করছো কেন? টুনি, দেখো না, টুকি কোনো কথা বলছে না। টুকির কি হলো আমি যে কিছুই বুঝতে পারছি না। তুমি না বুঝলেও আমি সবটা বুঝে গেছি। আমি জানি ওই বিষাক্ত সাপ টুকিকে ছোবল মেরেছে, যার কারণে টুকির পুরো শরীর নীল হয়ে গেছে। কিন্তু টোনাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না, আমি সবটা জানি। কি হলো টুনি, তুমি কি কিছু ভাবছো? এবার যে আমার ভীষণ চিন্তা হচ্ছে। টুকিকে এক্ষুনি গুরুমাতার কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ টোনা, চলো চলো, আমরা এক্ষুনি টুকিকে গুরুমাতার কাছে নিয়ে যাই। এরপর টোনা ও টুনি টুকিকে নিয়ে গুরুমাতার কাছে যায়। গুরুমাতা, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমি যে অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি হয়েছে তুই আমাকে সবটা খুলে বল, আমি তোকে নিশ্চয়ই সাহায্য করব। এরপর টোনা গুরুমাতাকে সবটা খুলে বলে আর সব শুনে গুরুমাতা বলতে থাকে, এ কি, তোর মেয়েকে তো বিষাক্ত সাপ ছোবল মেরেছে। তুমি এসব কি বলছো? আমার মেয়েকে সাপে কেটেছে। এখন আমার মেয়েকে আমি সুস্থ করব কি করে? তুমি দয়া করে আমার মেয়েকে সুস্থ করে দাও। হ্যাঁ গুরুমাতা, তুমি আমাদের মেয়েকে সুস্থ করে দাও। তোদের মেয়েকে আমি সুস্থ করতে পারবো না, তবে আমি একটা উপায় বলে দিতে পারবো। তোরা তোদের মেয়েকে কলা গাছের ভেলায় নদীতে ভাসিয়ে দে। সৃষ্টিকর্তা যদি চায় তবে তোদের মেয়ে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। টোনা, তুমি গুরুমাতার কথা শোনো, তুমি টুকিকে কলা গাছের ভেলায় করে নদীতে ভাসিয়ে দাও। গুরুমাতার কথা শুনে টোনা টুকিকে কলা গাছের ফেলাই করে নদীতে ভাসিয়ে দেয়। মূর্খ পাখি, কলা গাছের ভেলায় ভাসিয়ে দিলে তোদের মেয়ে কখনো সুস্থ হয়ে ফিরে আসবে না। উল্টো তোদের মেয়েকে তোরা চিরদিনের জন্য হারিয়ে ফেলবি। অবশেষে আপুরটাকে আমি বিদায় করতে পেরেছি। আমার যে কি আনন্দ হচ্ছে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আরে, কোনো একটা পাখি কলা গাছের ভেলায় ভেসে নদীর কিনারে এসেছে মনে হচ্ছে, কিন্তু পাখিটাকে তো মনে হয় কোনো বিষাক্ত সাপে কেটেছে, তাই পাখিটার পুরো শরীর নীল হয়ে গেছে। যাই দেখি, পাখিটাকে আমার রাজ্যে নিয়ে যাই। এরপর নাগিন টুকিকে তার রাজ্যে নিয়ে যায়।
পাখিটাকে এবার আমি আমার 3 রঙের ডিম দিয়ে বিষমুক্ত করি, নয়তো আর কিছুক্ষণের মধ্যে পাখিটা মারা যাবে। কিন্তু সেটা আমি কিছুতেই হতে দিব না। এ কথা বলে নাগিন তার 3 রঙের ডিম টুকির শরীরে ছোঁয়ায় আর টুকির সাথে সাথে বিষমুক্ত হয়। একে আমি কোথায় আর তুমি কে? আগে তো কখনো তোমাকে আমি দেখিনি। হ্যাঁ, তুমি আমাকে আগে কখনো দেখোনি, কারণ আমি পাখিদের বনে থাকি না। আমি হচ্ছে নাগিন, আর আমি আমার নাগ রাজ্যে থাকি। আমি তোমাকে আমার নাগ রাজ্যে নিয়ে এসেছি, কারণ তোমাকে বিষাক্ত সাপ কেটেছিল। আমি আমার জাদুর 3 রঙের ডিম দিয়ে তোমাকে বিষমুক্ত করেছি। তুমি এখন একদম সুস্থ। আমাকে সাপে কেটেছিল, কিন্তু কিভাবে? আমি তো কিছুই জানি না। আর আমাকে সাপ কাটলো কি করে? আমি তো কিছুই মনে করতে পারছি না। তুমি এত উত্তেজিত হয়ো না, আমি আমার জাদু শক্তি দিয়ে দেখছি তোমার এই অবস্থা কি করে হলো। তোমার এই অবস্থা হয়েছে তোমার সৎ মায়ের জন্য। সে চায় না তুমি এই পৃথিবীতে বেঁচে থাকো, তাই তোমাকে সাপ দিয়ে মারতে চেয়েছিল। তুমি এসব কি বলছো নাকি? মা আমাকে মারতে চেয়েছিল, কিন্তু মা তো আমাকে অনেক ভালোবাসে। মা আমার সাথে এমনটা করবে কেন? তোমার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে নাকি? তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, তাই তুমি এসব বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটাই সত্যি। তোমার মা তোমাকে মারতে চেয়েছিল। আমার কথা বিশ্বাস না হলে তুমি তোমার মাকে পরীক্ষা করে দেখতে পারো। ঠিক আছে নাগিন, তবে তুমি আমাকে পাখিদের বনে পৌঁছাতে এসো। এরপর নাগিন টুকিকে পাখিদের বনে পৌঁছে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ নাগিন, আমাকে সাহায্য করার জন্য। তুমি না থাকলে তো আজ আমি বেঁচে বাড়িতে ফিরতে পারতামই না। তোমার রিজন আমি কিছুতেই বলতে পারবো না। ঠিক আছে, তোমাকে আর ধন্যবাদ দিতে হবে না। তুমি সাবধানে থেকো। এবার আমি আসি। এ কি টুকি, তুই তুই বাড়িতে ফিরে এলি কি করে? কেন মা, তুমি আমাকে আশা করনি বুঝি? তুমি কি ভেবেছিলে আমি আর কোনোদিনও বাড়িতে ফিরতে পারবো না? মা টুকি, আমি এসব ভাবতে যাব কেন বলতো? তুই তো আমার মেয়ে, তুই বাড়িতে আসবি না তো কে আসবে? আয় আয় মা, ঘরে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। এই আপদটা আবার বাড়িতে ফিরে এলো। ভেবেছিলাম আপদটা মরে গেছে, কিন্তু এখন তো দেখছি না। ও কই মাছের আত্মা, সহজে মরবে না আর আমার ঘাট থেকেও নামবে না। কিন্তু আমিও হাল ছাড়ার পাত্রী নই, এর শেষ আমি দেখেই ছাড়বো। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। আর টুনি আবারও টুকিকে মারার ফোন দিয়ে আটতে থাকে। তাই টুনি গুরুমাতার কাছে যায়। গুরুমাতা, টুকি যে আবার বেঁচে ফিরে এসেছে। আমি এত চেষ্টা করেও যে টুকিকে মারতে পারলাম না। এখন আমি টুকিকে আমার রাস্তা থেকে কি করে সরাবো? তুমি আমাকে বলে দাও গুরুমাতা। তুই এসব কি বলছিস? টুকি বেঁচে ফিরে এসেছে, কিন্তু কি করে? এ তো একেবারে অসম্ভব, কারণ 3 রঙের সাপের ডিম ছাড়া ওই বিষাক্ত সাপের বিষমুক্ত করা যে সম্ভব নয়। তবে কি আমি যা ভাবছি তাই? টুকি ওই 3 রঙের সাপের ডিমের সাহায্যে আবার ফিরে এসেছে, কিন্তু আমি তো ওই 3 রঙের সাপের ডিম কত খুঁজেছি, কোথাও পাইনি। তাহলে ওই টুকি 3 রঙের সাপের ডিম কোথায় পেল? আমাকে তা জানতেই হবে। 3 রঙের সাপের ডিম তা আবার হয় নাকি গুরুমাতা? হ্যাঁ হয়, কিন্তু তুই এসব বুঝবি না। এসব কথা যখন টুনি আর গুরুমাতা বলছিল, তখন টুকি আড়াল থেকে সব কথা শুনে ফেলে। মা, তুমি এত নিচু মনের পাখি, আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি কি না আমাকে মারতে চাও? হ্যাঁ, মারতে চাই, তোকে আমি মারতে চাই, কারণ তোর জন্য আমার মেয়ে টুনটুন সব সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে। তাই তোকে আমি সহ্য করতে পারি না। গুরুমাতা, তুমি এক্ষুনি অপয়া মেয়েকে মেরে ফেলো। আমি
আমি আর এই টুকিকে সহ্য করতে পারছি না। এরপর গুরুমাতা যেই না টুকিকে মারতে যায় ঠিক তখনই সেখানে নাগিন আসে আর নাগিন তার 3 রঙের ডিমের সাহায্যে গুরুমাতাকে আঘাত করে। গুরুমাতা সেখানেই মারা যায়। তারপর নাগিন যেই না টুনিকে আঘাত করবে ঠিক তখনই টুকি বলে ওঠে, নাগিন, দয়া করে তুমি আমার মাকে আঘাত করো না, তাহলে যে মা মারা যাবে আর আমি এতিম হয়ে যাব। তুমি মাকে ছেড়ে দাও নাগিন, ছেড়ে দাও। কিন্তু তোমার মা তো তোমাকে মারতে চায়, তুমি তবুও তোমার মাকে বাঁচাতে চাও? হ্যাঁ, আমি মাকে বাঁচাতে চাই, কারণ আমি একটা মাকে হারিয়েছি, আরেকটা মাকে হারাতে চাই না। মা টুকি, তুই আমাকে এতটা ভালোবাসিস আর আমি কিনা তোকে মারতে চেয়েছিলাম। তুই আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। আমি আর কখনো তোকে মারতে চাইবো না। আর এখন থেকে আমার 2টো মেয়ে, টুকি আর টুনটুন। মা, তুমি সত্যি বলছো? তুমি আমাকে মেয়ে বলে মেনে নিয়েছো? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। এবার চল বাড়িতে ফিরে যাই। এরপর টুনি ও টুকি নাগিনকে বিদায় জানিয়ে বাড়িতে চলে যায় আর তারা সবাই একসঙ্গে মিলেমিশে সুখের দিন কাটাতে শুরু করে। উফ বাবা, আজ ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে। ঘরের কাজ এখন আমি কখন শেষ করব? আর কাজেই বা যাব কখন? কাল রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম আর আজ ঘুম থেকে উঠতে কত বেলা হয়ে গেল। যাই যাই, তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে নিই আমি। এই কথা বলে কাকুলি যেমনি তার ঘর থেকে বের হয়ে আঙিনায় আসে, তখনই তার আঙিনার মাঝে একটা বেশ বড় সড়ো কুমড়ো সে পড়ে থাকতে দেখে। কুমড়ো দেখে কাকুলি অবাক হয়ে বলে, এ কি, এই সাত সকালে আমার বাড়ির আঙিনার মধ্যে কে আবার এই কুমড়ো রেখে গেল? ও বুঝেছি, কাল গল্প করতে করতে বিউটিকে বলেছিলাম ওর জমিতে ভালো সবজি থাকলে আমাকে এসে যেন দিয়ে যায়। ও তাই বুঝি ওই বিউটি আমাকে এই কুমড়োটা দিয়ে গেছে। কি যে করে না এই বিউটিটা, কালকেই বললাম আর আজকে কিনা দিয়ে গেল। বাবা ভালোই হয়েছে, আজ আমার বাসায় রান্নার জন্য কিচ্ছু নেই। যাই, এই কুমড়োটা নিয়ে আমি বরং রান্না করি। এই কথা বলে কাকুলি খুশি মনে কুমড়ো হাতে তুলে নিয়ে রান্নাঘরে যায় আর বটি দিয়ে কুমড়োটা কাটতে থাকে। কিন্তু কুমড়োটা এতই শক্ত ছিল যে কাকুলি বটি দিয়ে কুমড়োটা কিছুতেই কাটতে পারে না। ইস, এই কুমড়োটা কি শক্ত রে বাবা! এত শক্তি দিয়ে কুমড়ো কাটছি, তবুও কিছুতেই কাটতে পারছি না। এটা কুমড়ো নাকি ইট? এক্ষুনি গিয়ে আমি বিউটিকে বলবো সে আমাকে কুমড়োর ভেতরে পাথর ঢুকিয়ে দিয়ে গেছে নাকি। কুমড়া কাটতে গিয়ে হাতটাই না আমি কেটে ফেলি আবার। এই কথা বলে কাকুলি আবারও কুমড়ো কাটতে চেষ্টা করতে থাকে। এমন সময় হঠাৎ করে কাকুলির হাত থেকে কুমড়োটা ছিটকে কিছু দূরে গিয়ে পড়ে আর চোখের পলকে কুমড়োটা বিশাল বড় আকার ধারণ করে আর কুমড়োর মধ্য থেকে ভয়ঙ্কর চোখ মুখ বেরিয়ে আসতে থাকে। আর কুমড়োর এমন রূপ দেখে কাকুলি ভীষণ ভয় পেয়ে যায়। এ কি সর্বনাশা কাণ্ড! এটা কি হচ্ছে আমার সাথে? কুমড়োটা হঠাৎ করে বড় হয়ে গেল কিভাবে? এ কোন রাক্ষসী কুমড়ো রে বাবা! কে কোথায় আছো? তাড়াতাড়ি আমার বাড়িতে এসো। দেখে যাও কি কাণ্ড হয়েছে। তুই কোন সাহসে আমাকে বডি দিয়ে কাটতে গিয়েছিস? আজ তোর রক্ষে নেই, আমি তোকে এই বডি দিয়ে কেটে ফেলবো। তোর রক্ত খাবো, মাংস খাবো, হাড় দিয়ে আমার গলার মালা বানাবো। আরে আরে, কুমড়ো কিভাবে কথা বলছে? এই কুমড়ো, যা আমার বাড়ি থেকে চলে যা বলছি। কে তুই? তুই কোনো রাক্ষসী? তুই আমার এখানে কেন এসেছিস? ছেড়ে দে আমাকে। আমি হলাম অভিশপ্ত কুমড়ো। এক করুণ পাখির মৃত্যুর কারণ আমি। তার অভিশাপে আমি রাক্ষসী হয়ে উঠেছি আর তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। কেউ আমার হাত থেকে পালাতে পারবে না। তুইও না। এই কথা বলে রাক্ষসী কুমড়ো কাকুলিকে তার বড় বড় দুহাত দিয়ে চেপে ধরে আর কুমড়োর বড় মুখ দিয়ে গিলে খায়। এরপর কুমড়ো হাসতে হাসতে বলে, আমার প্রতিশোধ
এসব কথা বলে রাক্ষসী কুমড়ো অট্ট হাসিতে হাসতে থাকে। আর এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা কবুতরকে কত করে বললাম আজকে রান্না করার মতো কোনো সবজি নেই ঘরে, আমি কি শুধু ভাত রান্না করে রাখবো? এই কবুতরকে নিয়ে আমি কি যে করি, নিশ্চয়ই আজ বাজার করার কথা ভুলে গেছে। ও মা, এই কুমড়াটা আবার রান্নাঘরে কোথা থেকে এলো? নিশ্চয়ই কবুতর কিনে এনেছে। আহারে, শুধু শুধু কবুতরকে কতগুলো বকলাম, বেচারা ঠিকই বাজার করে এনেছে। এই কথা বলে বিউটি পায়রা কুমড়োটাকে হাত দিয়ে ধরতে যায়, কিন্তু এত ভারী ছিল যে সে কিছুতেই কুমড়োটাকে তুলতে পারে না। বিউটি পায়রা কুমড়োটাকে তোলার জন্য বারবার চেষ্টা করতে থাকে। অবশেষে বিউটি পায়রা কুমড়োটাকে হাতে তুলতে না পেরে বলতে থাকে, এ কেমন কুমড়া রে বাবা, আমি এই কুমড়োকে হাতে তুলতে গিয়ে একদম হাঁপিয়ে গেলাম। কি এনেছে কবুতর বাজার থেকে, ইট নাকি কুমড়ো? উফ, যাই আর একবার চেষ্টা করে দেখি। এই কথা বলে বিউটি পায়রা আবারও যখন কুমড়োটাকে ধরতে যাবে, এবারও ঠিক আগের মতো কুমড়োটা রাক্ষসী আকার ধারণ করে। হঠাৎ করে কুমড়োর এমন রূপ দেখে বিউটি পায়রা ভীষণ ভয় পেয়ে যায়। রাক্ষসী কুমড়ো বিউটি পায়রাকে বলতে থাকে, পারবে না, আমাকে কিছুতেই হাতে তুলতে পারবে না। নিজের মৃত্যুকে নিজে কখনো কেউ কি হাতে তুলতে পারে? আহা, তোর শরীর থেকে কত সুন্দর রক্তের ঘ্রাণ আসছে রে। তোর সব রক্ত এখন আমি খাবো। আয়, আয়, আমার মুখের কাছে চলে আয় দেখি। এ কোন রাক্ষসী কুমড়ো রে? কবুতর, কবুতর, তুমি কোথায়? বাঁচাও আমাকে, আমাকে এক রাক্ষসী কুমড়ো আক্রমণ করেছে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে দয়া করে সাহায্য করো। বিউটি পায়রা যখন এভাবে চিৎকার করছিল, সে সময় রাক্ষসী কুমড়ো হাত বাড়িয়ে বিউটি পায়রাকে ধরতে আসে। আর বিউটি পায়রা নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। তারপর বনের এক বড় তান্ত্রিকের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে বাঁচান তান্ত্রিক বাবা, আমাকে বাঁচান। আমার রান্নাঘরে কোথা থেকে রাক্ষসী একটা কুমড়ো এসেছে, আমাকে মারতে চাইছে। দয়া করে এই রাক্ষসী কুমড়োর হাত থেকে আমাকে বাঁচান, ওই রাক্ষসী কুমড়ো আমাকে খেয়ে ফেলবে। বিউটি পায়রার এমন কথা শুনে তান্ত্রিক বলে, আমার মতো এত বড় তান্ত্রিক এই বনে থাকতে এই বনে কোনো পাখিকে কোনো রাক্ষসী কিচ্ছু করতে পারবে না। চল তো, চল তো তোর বাড়িতে, দেখি কোন কুমড়ো রাক্ষসী এসে ঢুকেছে তোর বাড়িতে। তান্ত্রিকের এমন কথা শুনে বিউটি পায়রা তান্ত্রিককে তার বাড়িতে নিয়ে যায়। আর তান্ত্রিক বিউটি পায়রার রান্নাঘরে গিয়ে কুমড়োকে বলে, এই কোন রাক্ষসী কুমড়ো রে তুই? এই বিউটিকে তুই কেন মারতে চাইছিস? কি ক্ষতি করেছে বিউটি তোর? কি তোর পরিচয় বল? আমার পরিচয় শুনে তুই কি করবি রে? বলবো না, বলবো না আমি তোকে যে আমি কে। চলে যা, চলে যা বলছি। আমার প্রতিশোধ নেওয়ার মাঝে বাধা হয়ে দাঁড়াবি নাই বলে দিলাম, তবে আমি তোকেও মেরে ফেলবো। তোর সাহস তো কম নয়, আমাকে মেরে ফেলার হুমকি দিস? দাঁড়া, তোর পরিচয় কি করে বের করতে হয় তা আমারও খুব ভালো করে জানা আছে। এই কথা বলে তান্ত্রিক মন্ত্রপুত জল রাক্ষসী কুমড়োর গায়ে ছিটিয়ে দেয়। আর রাক্ষসী কুমড়ার শরীরে মন্ত্রপুত জল পড়ার সাথে সাথে কুমড়ো পেটে টুনি নামে এক রাক্ষসী বেরিয়ে আসে। আহ, চলে গেল, চলে গেল, আমার শরীর চলে গেল। বলছি, বলছি আমি সব বলছি, আমার গায়ে আরো জল ছিটিয়ে দিস না। বলছি, শোন তবে, আমার নাম টুনি। আমি আমার একটা ছোট্ট কুমড়া খেতে কুমড়া চাষ করে সেই কুমড়ো বাজারে বিক্রি করে
রাক্ষসী টুনি, তোর সাথে অন্যায় হয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু তুই ভেবে দেখ তো, এই রাজ্যের প্রজারা তো তোর সাথে কোনো অন্যায় করেনি। আর বিনা দোষে এভাবে তুই তাদের মারতে পারিস না। তুই তো তোর অন্যায়কারীকে শাস্তি দিয়েছিস। এবার চলে যা তুই, আর কারো ক্ষতি করিস না। তান্ত্রিকের এমন কথা শুনে রাক্ষসী টুনি কিছুক্ষণ ভাবে, আর ভেবেচিন্তে বলে, আমি বুঝতে পেরেছি এটা আমার অন্যায় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তো আমার প্রকৃত দোষীকে শাস্তি দিয়েছি। আমি আর কারো কোনো ক্ষতি করব না। আমি এই বন ছেড়ে চলে যাব। এই কথা বলে রাক্ষসী টুনি তার ভুল বুঝতে পেরে সেই বন থেকে চলে যায়। বনের সবাই অভিশপ্ত কুমড়োর হাত থেকে রক্ষা পায়, আর বনের পাখিরা নিশ্চিন্তে আবারও সুখী শান্তিতে বসবাস করতে থাকে। কি গো, এইভাবে বসে আছো কেন? ফুল বাগানের আগাছাগুলো পরিষ্কার করতে হবে তো। আগাছা পরিষ্কার করে আবার ফুল নিয়ে বাজারে যেতে হবে। বসে থেকো না, ওঠো তাড়াতাড়ি। আমি নদীতে পানি আনতে যাচ্ছি বাগানের গাছে দেওয়ার জন্য। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো, আজ অনেক ফুল নিয়ে যেতে হবে বাজারে। টুনি, তোমার হলো? তাড়াতাড়ি এসো, ফুলগুলো বাজারে নিয়ে যেতে দেরি হচ্ছে তো। বাবা বাবা শোনো না, আজকে তুমি ফুল বিক্রি করে সূর্যমুখী ফুলের গাছ কিনে আনবে, ঠিক আছে? আমাদের বাগানে সব ফুল আছে, কিন্তু সূর্যমুখী ফুল নেই। বলো না বাবা, তুমি সূর্যমুখী ফুল গাছ কিনে আনবে তো? কি কথা হচ্ছে বাবা মেয়ের মাঝে শুনি? টুকি মা, আজ আবার নতুন কি আবদার করছিস শুনি? মা, বাবাকে বলো না সূর্যমুখী ফুলের গাছ কিনে আনতে। বাবাকে কত করে বললাম, কোনো কথাই বললো না। ও বাবা, চুপ করে থেকো না, বলো না আনবে। আচ্ছা ঠিক আছে, আমার লক্ষ্মী মেয়ে বলেছে আর আমি আনবো না, সেটা কি করে হয়? আমি আজই কিনে আনবো। এবার তুই বাড়িতে থাক, আমরা ফুলগুলো বিক্রি করে আসি, কেমন? মা, সাবধানে থাকবি কিন্তু, কেউ ডাকলেই যাবি না। আর ফুলের বাগানটা দেখে রাখিস। তোরা চলো তাড়াতাড়ি। টুকিমা, টুকিমা, বেরিয়ে আয়। দেখ, আমি তোর জন্য কতগুলো সূর্যমুখী ফুলের গাছ এনেছি। ধন্যবাদ বাবা তোমাকে। চলো তাড়াতাড়ি, এগুলো আমরা এক্ষুনি বাগানের উত্তরে রোপণ করব। হ্যাঁ মা, চল। ওরা সূর্যমুখী ফুলের চারাগুলো বাগানের উত্তর দিকে রোপণ করে। বাবা, আমি পানি নিয়ে আসছি। আর শোনো, আজ থেকে আমি প্রতিদিন সকালে বাগানের সব ফুল গাছে পানি দিব। তোমরা কেউ দিবে না কিন্তু, ঠিক আছে? শুধু শুধু পাগলামি। ঠিক আছে, এবার যা, তাড়াতাড়ি পানি নিয়ে আয়, গাছগুলো নেতিয়ে যাচ্ছে। টুকি পানিগুলো নিয়ে চারাগুলোর গোড়ায় দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বাগানের সূর্যমুখী গাছগুলো বড় হয়, তাতে ফুলও ধরে। একদিন টুকি বাগানের ফুল গাছে পানি দিচ্ছিল। এমন সময় ওর চোখে পড়ে একটা সুন্দর প্রজাপতি, যেটা সূর্যমুখী ফুলের উপর বসেছিল। আরে আরে, এই নোংরা প্রজাপতিটা আমার সূর্যমুখী ফুলের উপর বসেছে আমার ফুলগুলোকে নোংরা করার জন্য। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। টুকি একটা লাঠি দিয়ে প্রজাপতিটাকে আঘাত করে, আর প্রজাপতিটা সামান্য আহত হয়। এ কি করলে তুমি পাখি বন্ধু? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি শুধু ফুলের সৌন্দর্য উপভোগ করছিলাম। চুপ কর নোংরা প্রজাপতি, তুই আমার ফুল নোংরা করার জন্য এই বাগানে এসেছিস, তাই না? জলদি এখান থেকে চলে যা, নইলে আমি তোকে মেরে ফেলবো। শয়তান প্রজাপতি কোথাকার, নোংরা! কি সব বলছো? প্রজাপতিরা ফুল নোংরা করে না, আর প্রজাপতির জন্যই তো ফুল ফোটে। তুমি আমাকে অনেক আঘাত করেছো, আমি জানি না বাঁচবো কিনা, তবে একটা কথা মনে রেখো, এত অহংকার ভালো নয়। প্রজাপতিটা কষ্ট করে উড়ে উড়ে একটা পরিরাজ্যে চলে যায়। পরিরাজ্যে ঢোকার সাথে সাথে প্রজাপতির রূপ একটা পরীতে পরিণত হয়, আর আঘাতের কারণে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ কি প্রজাপতি পরি, তোর কি হয়েছে রে মা? তুই আঘাত পেলি কি করে? কথা বল মা, কথা বল। এরপর প্রজাপতি পরি মা পরীকে সব কথা খুলে বলে, আর সাথে সাথে সে সেখানেই মারা যায়। প্রজাপতি পরি,
না, তুই এইভাবে অকালে আমাকে ছেড়ে চলে যেতে পারিস না মা। সব ভুল আমার ছিল। যদি আমি তোকে প্রজাপতি রূপে পৃথিবীতে যাওয়ার জন্য অনুমতি না দিতাম, তাহলে আজ তোর এই অবস্থা হতো না রে মা। চোখ খোল মা, চোখ খোল। এখন এই রাজ্যে আমি তোকে ছাড়া কি করে থাকবো? আমার বুকটা যে একবারে খালি হয়ে গেল। আমার বুক যে খালি করেছে, আমি ওকে কঠোর শাস্তি দিব রে মা। আমি এক্ষুনি যাব ওই পাখিকে শাস্তি দিতে। একি, কে তুমি? এইভাবে আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তুই যাকে আঘাত করে মেরে ফেলেছিস, আমি সেই প্রজাপতির পরিমা। আমি তোকে আমার সন্তানের মৃত্যুর জন্য শাস্তি দিতে এসেছি। কি? ওই প্রজাপতিটা পরি ছিল? হায় ঈশ্বর, আমি কি ভুল করেছি? ওটা পরি ছিল আমি জানতাম না। আমি ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমাকে শাস্তি দিও না। তোকে ক্ষমা করলে তো আর আমার মেয়ে ফিরে আসবে না। আমার বুক খালি হয়েছে, তাই আমি তোকে ছাড়বো না। যে ফুলের জন্য তুই আমার মেয়েকে মেরেছিস, সেই ফুলেই আমি তোকে বন্দি করব। এরপর মা পরি জাদু করে টুকিকে একটা সূর্যমুখী ফুলে বন্দি করে রাখে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করো। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, বের করো আমাকে। তুই এবার থেকে তিলে তিলে মরবি, যতক্ষণ না কাঁঠাল বাড়ির পাশের রঙিন কলা গাছের কলা এনে তোকে না ছোঁয়ায়। অন্যদিকে টুনি ঘরে একা একা বলতে থাকে, কি ব্যাপার? টুকি এখনো বাগান থেকে ফিরছে না কেন? ও রোদে বাগানে কি করছে? যাই গিয়ে দেখি। এরপর টুনি বাগানে আসে আর চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও টুকিকে পায় না। আরে, ও তো বাগানেই ছিল। আর বাগান ছেড়ে টুকি কোথায় বা গেল? আমাকে বললেও না। না না, আমার মেয়ে বাইরে গেলে আমাকে বলে যেত। টুকি, মা টুকি, কোথায় তুই মা? আমার কাছে আয় মা। না না, মনে হয় কোনো বিপদ হয়েছে, ওকে খুঁজতে হবে। টুনি যেই না বাগান থেকে বেরোতে যাবে, মা মা, যেও না, আমাকে ছেড়ে যেও না। আমাকে বাঁচাও মা, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। টুকি, মা টুকি, কোথায় তুই? তোকে তো আমি দেখতে পাচ্ছি না। কি হয়েছে তোর? বল আমাকে, কেন তুই কষ্ট পাচ্ছিস? মা, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি, আমাকে মুক্ত করো। আমি তোমাদের কাছে যেতে চাই। আমার খুব পিপাসা পেয়েছে মা, আমার খুব পিপাসা পেয়েছে। মা দেখো, আমি এই ফুলের মধ্যে বন্দি হয়ে আছি। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। এরপর টুকি সব কথা টুনিকে খুলে বলে। কাঁদিস না মা, বল আমি তোকে কি করে মুক্ত করব? পরি কি কোনো উপায় বলেছে তোকে? মা, এই বনের উত্তরে একটা কাঁঠাল বাড়ি আছে, আর ওই বাড়ির পাশে একটা রঙিন কলা গাছ আছে। ওই কলা গাছের কলা এনে যদি আমাকে ছোঁয়াতে পারো, তাহলে আমি মুক্ত হয়ে যাব গো। তুই কাঁদিস না মা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুনি কাঁঠাল বাড়ির কলা গাছের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুক্ষণের মধ্যে সে পৌঁছেও যায়। আরে, ওই তো কাঁঠাল বাড়ির পাশে রঙিন কলা গাছ। তাড়াতাড়ি একটা কলা ছিঁড়ে নিয়ে যাই, আমার মেয়েটার অনেক কষ্ট হচ্ছে। টুনি যেই না রঙিন কলা গাছে কলা ছেঁড়ার জন্য হাত দেয়, তখনই কাঁঠাল বাড়ি থেকে একটা রাক্ষস বেরিয়ে আসে। কার এত বড় সাহস এই রঙিন কলা গাছে হাত দিয়ে আমার ঘুম ভাঙায়? ও তুই? তাই তো আজ আমি তোকে মেরে ফেলবো। না না রাক্ষস দাদা, আমাকে মেরো না দয়া করে। এই কলা গাছের কলা যদি না নিয়ে যেতে পারি, তাহলে আমার মেয়ে মারা যাবে। দয়া করো আমাকে। টুনির কান্না দেখে রাক্ষসের মায়া হয়, আর রাক্ষস বলতে থাকে, বেশ, আর কাঁদতে হবে না। সন্তানের প্রতি ভালোবাসার মর্ম আমি বুঝি। নিয়ে যা রঙিন গাছের কলা, আর রক্ষা কর তোর সন্তানকে। টুনি রাক্ষসের কথা মতো রঙিন কলা গাছের কলা নিয়ে বাগানে ফিরে আসে, আর সেই কলা স্পর্শ করে টুকিকে মুক্ত করে। উফ মা, হাত ছেড়ে বাঁচলাম। আমি আর কখনো কারোর সাথে খারাপ আচরণ করব না, হোক সেটা ছোট প্রাণী। মা, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। হয়েছে হয়েছে, চল, দস্যি মেয়ে একটা। এরপর থেকে টুকি আর কারোর সাথে খারাপ আচরণ করেনি। তো বন্ধুরা, ছোট কোনো জিনিসকে কখনোই তুচ্ছ ভাবা ঠিক নয়, আর কোনো কিছু নিয়ে অহংকার করাও ঠিক নয়। আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।